প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে তাপগতিবিদ্যা এর উপর কিছু টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা তাপগতিবিদ্যা প্রথম সূত্রটা নিয়ে প্রথম যে ক্লাসটা আমি অনলাইনে নিয়েছিলাম, আশা করি তোমরা দেখেছো। তাহলে শিক্ষার্থীরা আসো, আজকে আমরা কি কি শিখব। তাহলে বোর্ডের দিকে খেয়াল করো। একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার বরফ বিন্দু 5 ডিগ্রি সেলসিয়াস এবং স্টিম বিন্দু 115 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্দেশ করে। কোনো বস্তু প্রকৃত তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস হলে ওই ত্রুটিপূর্ণ থার্মোমিটারে কত তাপমাত্রা নির্দেশ করে তা নির্ণয় করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা থার্মোমিটারে যে স্কেলগুলো দেখানো হয়েছিল, সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেল, তার মধ্যে রিলেশান সৃষ্টির সময় আমরা একটা শর্ত লিখছিলাম। শিক্ষার্থীরা আমরা একটু পরেই শিখি। 2 নাম্বার হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্য এবং এ থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি তা জানতে পারবে। 3 নাম্বার হচ্ছে কতগুলো প্রয়োজনীয় সংজ্ঞা, যে সংজ্ঞাগুলো আমাদের বিভিন্ন ইকুয়েশন যা আমাদের অঙ্কে প্রয়োজন, সেই সংজ্ঞাগুলো আমরা জানব। তারপর গামা কি, এর ব্যবহার এবং সিপি গ্রেটার দেন সিবি, এটা আমরা ব্যাখ্যা করতে পারবো। এবং শেষ পয়েন্টটি ছিল রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখার চেয়ে গামা গুণ খাড়া, তা ব্যাখ্যা করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা আসো, আমরা সর্বপ্রথম গাণিতিক সমস্যা দিয়েই শুরু করি, কেননা তোমরা এর উপরে কিছুটা হলেও জ্ঞান অর্জন করেছো। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, প্রত্যেকটা থার্মোমিটারের ক্ষেত্রে অর্থাৎ তাপমাত্রা স্কেলে আমরা জানি, তোমরা অঙ্ক করে না, এক্স থিটা মাইনাস এক্স আইস, অথবা শুধুমাত্র থিটা দিয়ে ইন্ডিকেট করতে পারো, বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। যে কোনো থার্মোমিটারে এই অনুপাতটা যদি আমরা বের করি, হয় সে ত্রুটিপূর্ণ হোক, অথবা সেলসিয়াস, অথবা ফারেনহাইট, অথবা কেলভিন, আদর্শ স্কেল থেকেই যদি আমরা এই রেশিওটা বের করি, তাহলে পার্টগুলো দেখতে পাবো একই। তাহলে শিক্ষার্থীরা আসো, আমরা এর উপর ভিত্তি করে কি করে আমরা মান বের করব দেখি। তাহলে আমরা জানি যে কোনো থার্মোমিটার দরকার তাপমাত্রা স্কেলে এক্স থিটা মাইনাস এক্স আইস বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস এর অনুপাত সর্বদা সমান। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে একটা আদর্শ থার্মোমিটার অর্থাৎ প্রকৃত কোনো বস্তুর প্রকৃত তাপমাত্রা, অর্থাৎ থার্মোমিটারটি সঠিক পাঠ দেয় 40 ডিগ্রি দৈনিক কক্ষ তাপমাত্রায়। তাহলে 40-এর পরে দেখো একটা একক অ্যাপ্লাই করা আছে সেলসিয়াস, তাহলে অবশ্যই স্কেলটা সেলসিয়াস স্কেলে। তাহলে আসো, আমরা এক সাইডে ত্রুটিপূর্ণ থার্মোমিটার রাখবো এক পক্ষে। তাহলে আমরা ধরে নিই ত্রুটিপূর্ণ থার্মোমিটার অর্থাৎ আদর্শ থার্মোমিটার বা প্রকৃত থার্মোমিটার 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে ত্রুটিপূর্ণ থার্মোমিটার
ওই পার্টটা কত দিবে সেটা আমরা বের করব। তাহলে আমরা এক পক্ষে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের কক্ষ তাপমাত্রা পাঠ ধরে নিই থিটা মাইনাস ত্রুটিপূর্ণ থার্মোমিটার বড় পাঠ অর্থাৎ আইস পার্ট 5 বাই স্টিম পার্ট ছিল হচ্ছে 115 মাইনাস বড় পার্ট 5 ইজ ইকাল টু আদর্শ থার্মোমিটারের পার্ট আমরা এক পক্ষে রাখবো কক্ষ তাপমাত্রা ধরে নিই 40 আদর্শ পার্ট 40 মাইনাস যেহেতু সেলসিয়াস স্কেলের নিম্ন পার্ট হচ্ছে 0 তোমরা জানো পূর্বে ক্লাসে তোমরা দেখে থাকবে এবং এক্স স্টিম অর্থাৎ সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 और थीटा माइनस 5 बाई 110 इज इक्वल टू 40 बाई 100 তাহলে और थीटा माइनस 5 इज इक्वल टू 40 इंटू 110 बाई 100 शून्य शून्य काटे दाओ তাহলে थीटा माइनस 5 इज इक्वल टू 44 थीटा इज इक्वल टू 44 प्लस 5 therefore थीटा इज इक्वल टू 49 डिग्री सेल्सियस अर्थात त्रुटिपूर्ण থার্মোমিটার আমাদের পাঠ দিবে 49 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আদর্শ থার্মোমিটার 40 ডিগ্রিতে যে পাঠ দিছিল যেহেতু থার্মোমিটারটি ত্রুটি তাহলে সে থার্মোমিটারটা সঠিক পাঠ দিতে পারে নাই 49 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিছে। শিক্ষার্থীরা আসো আমরা 2 নম্বর পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করি তাপগতিবিদ্যা প্রথম সূত্রের তাৎপর্য অর্থাৎ তাপগতিবিদ্যায় প্রথম সূত্র থেকে আমরা কতগুলো সিদ্ধান্তে আমরা আসতে পারি অর্থাৎ একটা শক্তি নিঃশেষিত হয়ে আরেকটা শক্তির আবির্ভাব ঘটবে তাপ এক প্রকার শক্তি তাহলে যে পৃথিবীতে 9 প্রকার শক্তি আছে একটা শক্তি নিঃশেষ হয়ে আরেকটা শক্তি আবির্ভাব ঘটে এবং এক শক্তি থেকে আরেক শক্তিতে পরিবর্তন করতে অবশ্যই যান্ত্রিক শক্তি অর্থাৎ যন্ত্রের প্রয়োজন যে ধারণাগুলো আমাদের তাপগতিবিদ্যা প্রথম সূত্রে দিছে এই সূত্রে তাপগতিবিদ্যা প্রথম সূত্রে শক্তি নিত্যতার সূত্র আমাদের মনে করে দেয় অর্থাৎ শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই শক্তি কেবল এক রূপ থেকে এক বা একাধিক রূপে রূপান্তরিত করা যায় মাত্র। তাহলে শিক্ষার্থীরা তোমরা জানো আমরা বাড়িতে যে রান্না করি চুলায় যে রান্না করি চুলায় যে রান্না ধরে নাও যে রান্না করা হয় আমরা কাঠ দিয়ে হোক যাই দিয়ে হোক তার মাত্র 30% শক্তি আমাদের প্রয়োজনীয় রান্নার কাজে ব্যয় হয় এবং 70% শক্তি বায়ুমণ্ডলে চলে যায় অর্থাৎ পরিবেশে চলে যায় তাহলে ওই 70% শক্তি কাউন্ট করা যায় না কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্রে বলছে যে এক শক্তি নিঃশেষিত হয়ে আমরা যে কাজের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য পরিপূর্ণভাবে 100% শক্তি সেখানে ব্যয় হবে কিন্তু বাস্তবিক পক্ষে দেখা যায় সম্ভব হয় না অর্থাৎ পরিবেশে কিছু শক্তি চলে যায় তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কিছু ত্রুটি থেকে গেছে। তাহলে শিক্ষার্থীরা আমরা পরবর্তীতে আরেকটু আমরা প্রথম সূত্র অ্যানালাইসিস করে আমরা দ্বিতীয় সূত্রে অবতারণা করব। আরেকটু তোমরা উদাহরণ দিতে পারো 1 খণ্ড 1 কেজি ভরে 1 টুকরো বরফকে যদি আমরা রেখে দিই তাহলে পরিবেশ থেকে দেখব যে 3.36 × 10⁵ জুল তাপশক্তি গ্রহণ করে সম্পূর্ণ বরফটা আইসটা গলে পানিতে পরিণত হয়ে গেছে। এই পানিকে আবার যদি আমরা রেখে দিই
তাহলে তার থেকে সহজে 3.36 ইন্টু 10⁵ জুল তাপশক্তি বের হয়ে আবার বরফে পরিণত হয়ে যাবে। কে? কখনোই না। তাহলে তাপগতিবিদ্যা প্রথম সূত্রে বলা হয়েছিল যেহেতু বরফ পানিতে রূপান্তরিত হয়ে গেছে, তাহলে কাজ হলো ওই কাজকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া, অর্থাৎ ওই তাপশক্তি আপনি বের হয়ে আবার বরফে পরিণত কখনো হবে না। এতে প্রয়োজন হবে যন্ত্রের, যেটা আমাদের তাপগতিবিদ্যা প্রথম সূত্রে কখনো বলা হয়নি। যা হোক শিক্ষার্থীরা, আসো আমরা কতগুলো সংজ্ঞা শিখি। তাহলে আমরা তাপগতিবিদ্যা প্রথম সূত্র অবতারণা করে আমরা স্থির সিদ্ধান্তে আসলাম যে পরবর্তীতে আমরা সূত্র পাব। শিক্ষার্থীরা, তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্র আমরা একটু পরে জানব। দেখো 3 নাম্বার কতগুলো সংজ্ঞা আমরা শিখি। সমউষ্ণ প্রক্রিয়া। সম মানে সমান, উষ্ণ মানে তাপমাত্রা। যে তাপগতীয় প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে তাকে সমউষ্ণ প্রক্রিয়া বলে। তোমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে রসায়ন পড়ছো। রসায়নের বয়েলের সূত্রে কি ছিল? উষ্ণতা অপরিবর্তিত থাকিলে বা তাপমাত্রা অপরিবর্তিত থাকিলে নির্দিষ্ট ভর বিশিষ্ট যে কোনো গ্যাসের আয়তন তার প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তাহলে বয়েলের সূত্র হচ্ছে পিবি ইজিক্যাল টু ধ্রুবক। তাহলে সমউষ্ণ প্রক্রিয়া হচ্ছে বয়েলের সূত্র সমউষ্ণ প্রক্রিয়া সমর্থন করে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যে তাপগতীয় প্রক্রিয়ায় বাইরে থেকে তাপ ভিতরে, অর্থাৎ কোনো সিস্টেমে বা ভিতরে থেকে তাপ বাইরে আদান প্রদান হয় না, তাপ আদান প্রদান হয় না, তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ওই বয়েলের যে সূত্রটা আমরা পাই, এই সূত্রটা সংশোধিত হয়ে আমরা বেশ বড় ক্যালকুলেশান, যে ক্যালকুলেশানগুলো সাধারণত তোমাদের আসবে না, এই জন্য আমি ঠিক করেছি পিবি টু দি পাওয়ার গামা ইজিক্যাল টু কনস্ট্যান্ট। এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা বয়েলের সূত্রকে সংশোধন করি তাহলে পিবি টু দি পাওয়ার গামা ইজিক্যাল টু কনস্ট্যান্ট। গামা কি আমরা তার পরবর্তী পয়েন্টে শিখব। এরপর আসো আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ কি? একক ভরে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যতটুকু তাপের প্রয়োজন হয় তাকে আপেক্ষিক তাপ বলে। জুল পার কেজি পার কেলভিন তোমরা জানো এর একক। এই আপেক্ষিক তাপ হচ্ছে 2 ধরনের, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এখানে মোল একটা নতুন শব্দ যুক্ত হলো। তাহলে মোল কি? কোনো পদার্থের আণবিক বা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে মোল বলে। তোমরা কেমিস্ট্রিতে শিখবা। তাহলে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ কি? চাপ স্থির রেখে, সংজ্ঞাগুলো সুন্দরভাবে মনে রাখবে। চাপ স্থির রেখে এক মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যতটুকু তাপের প্রয়োজন হয় তাকে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলে। যেহেতু চাপ স্থির কনস্ট্যান্ট, এজন্য আমরা জানি আপেক্ষিক তাপকে সি দ্বারা প্রকাশ করা হয়। এর সাফিক্স আমরা পি দিয়ে দিব, পি কনস্ট্যান্ট। আমরা 9 10-এ শিখছি কোনো বস্তুগত গৃহীত বা বর্জিত তাপ ইজিক্যাল টু ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রা পার্থক্য। তাহলে এখান থেকে আমরা সিপি ইজিক্যাল টু কিউ বাই এম ডেল্টা থিটা, উক্ত মান ডান পাশের মান বসিয়ে আমরা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বের করতে পারি। তাহলে আমরা সমউষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আপেক্ষিক তাপ, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ শিখলাম। শিক্ষার্থীরা, এবার স্থির
আয়তনের মোলার আপেক্ষিক তাপ কি। এছাড়া আর কিছু সংজ্ঞা আছে, তোমরা শিখবা, সেগুলো ততটা গুরুত্ব না। দেখো স্থির আয়তনে, তাহলে কথার মধ্যেই আছে আয়তন স্থির রেখে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যতটুকু তাপের প্রয়োজন হয় তাকে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বলে। একে সিবি দ্বারা ইন্ডিকেট করা হয়। আমরা একইভাবে ইকুয়েশনটা পেতে পারি কিউ সমান সমান এম সিবি ডেল্টা টি, অর্থাৎ সিবি ইজিক্যাল টু কিউ বাই এম ডেল্টা টি। এখানে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ আমরা বের করতে পারি। তাহলে সংজ্ঞাগুলো শিক্ষার্থীরা তোমরা শিখবে, এভাবে মনে রাখলে সংজ্ঞার একাধিক সংজ্ঞা বুঝা তোমাদের মাথায় রাখার প্রয়োজন হবে না। তাহলে শিক্ষার্থীরা এরপরে হচ্ছে গামা কি। তোমরা জানো কেমিস্ট্রিতে তেজস্ক্রিয় পদার্থ থেকে 3 ধরনের রশ্মি নির্গত হয়, আলফা বিটা এবং গামা রশ্মি। আলফা কণা, বিটা কণা এবং গামা রশ্মি, সেই গামা না। এখানে হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ ও স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের অনুপাতকে গামা দ্বারা প্রকাশ করা হয়। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের অনুপাতটাই হচ্ছে গামা। তাহলে এই গামাটা কি কাজে লাগবে? আসো শিক্ষার্থীরা গামায়ের তাৎপর্য বা গামায়ের ব্যবহারটা আমরা শিখি। তোমরা পদার্থবিদ্যা প্রথম পাঠে শিখবা শব্দ কঠিন, তরল এবং বায়বীয় মাধ্যমে কি বেগে চলে বিখ্যাত বিজ্ঞানী নিউটন বের করে দেখাচ্ছিলেন, যেটা প্র্যাকটিক্যাল করলে কঠিন এবং তরল মাধ্যমে সঠিক হয়, কিন্তু গ্যাসীয় মাধ্যমে হয় না। 280 মিটার পার সেকেন্ড, কিন্তু প্র্যাকটিক্যাল করলে 332 মিটার পার সেকেন্ড পাওয়া যায়। তাহলে ত্রুটি ছিল কোথায়? তাহলে ভি সমান সমান রুট ওভার গামা পি বাই রো। এই গামাটা গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ বের করতে গেলে লাগে। এছাড়া আর কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তোমরা একটু আগে দেখছো পিবি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর্থাৎ ধ্রুবক। এই জায়গায় গামায়ের ব্যবহার আছে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রেও গামায়ের ব্যবহার আছে। তাহলে আমরা শিখলাম গামা কি, গামায়ের ব্যবহার। এরপরে আমরা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এর মধ্যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপটা বড়। কেন বড়? আসো আমরা ব্যাখ্যা শিখি। আমরা দুটো পাত্র নিই, এখানে আয়তন অর্থাৎ ভলিউম কনস্ট্যান্ট, আর এখানে প্রেসার। তাহলে ধরে নাও 1 মোল পরিমাণ গ্যাস, দুটো পাত্রে 1 মোল পরিমাণ গ্যাস আছে। এখন আমরা ধরে নিচ্ছি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, এখানেও 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। আমরা 11 ডিগ্রিতে অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা বৃদ্ধি করব, বা 1 কেলভিন তাপমাত্রা, আমরা 1 কেলভিন তাপমাত্রা এসে এককেই বলি, তাপমাত্রা বৃদ্ধি করব, অর্থাৎ 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উন্নীত করব। তাহলে যেহেতু আয়তন স্থির, অর্থাৎ এখানে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করতে গেলে আমাদের বাইরে থেকে কিছু তাপ প্রয়োগ করতে হবে। তাহলে যেহেতু আয়তন স্থির, বাহ্যিক কোনো কাজ করতে পারবে না, তাহলে কিছু তাপ দেওয়ার সঙ্গে সঙ্গে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত হয়ে যাবে। কিন্তু পার্শ্ববর্তী চিত্রে খেয়াল করো, চাপ কনস্ট্যান্ট কিন্তু আয়তন কনস্ট্যান্ট না। যখন আমরা 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে আমরা চেষ্টা করব বাইরে থেকে তাপ দিয়ে, তখন
কিছু তাপ বাহ্যিক কাজ সম্পাদন করে ফেলবে, ফলে কিছু তাপ ব্যয় হবে বাহ্যিক কাজে, ফলে ওই 1 ডিগ্রিতে উন্নীত করতে যে আমার এখানে আরও কিছু বেশি তাপ দেওয়ার প্রয়োজন হবে। তাহলে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যতটুকু তাপের প্রয়োজন হয় চাপ স্থির রেখে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে আয়তন স্থির রেখে তার থেকে কম তাপের প্রয়োজন হয়। তাই আমরা বলতে পারি সিপি ইজ গ্রেটার দেন সিভি। তোমরা এই চিত্র দুটো মনে রাখবে, তাহলে সহজেই বলতে পারবে। শিক্ষার্থীরা আসো, রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখার চেয়ে গামা গুণ খারাপ। তাহলে এখানে একটু ঢালের আমরা গন্ধ পাচ্ছি। তাহলে গত অনলাইন একটি ক্লাসে বলছিলাম উচ্চতর গণিতে ঢাল এটা হচ্ছে সমষ্ণ রেখা, এটা হচ্ছে রুদ্ধতাপীয় রেখা। রেখার ঢাল দেখো এক্স অ্যাক্সিস বরাবর ভি এবং ওয়াই অ্যাক্সিস বরাবর প্রেসার পি, যাকে পরিবর্তন করা যাবে সেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স অক্ষের দিকে, তাহলে আয়তনকে পরিবর্তন করে চাপ। এখন সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তোমরা দেখছিলে পিবি সমান সমান ধ্রুবক আমরা কে ধরি। এখন ভি এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরীকরণ করে ডিফারেন্সিয়েশন করে তোমরা গণিতে একটু ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের পারদর্শী হবা, তাহলে খুব সুন্দরভাবে শিখতে পারবে। তারপর আমি একটু দেখাই ডিডিএক্স অফ ইউভি মেথডে ডিফারেন্সিয়েট হচ্ছে ইউ ডিফারেন্সিয়েট ভি প্লাস ভি ডিফারেন্সিয়েট ইউ। তাহলে আমাদের এই সূত্রটা ক্যালকুলাসে তোমরা পাবা। তাহলে ভি এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরীকরণ করে পাই ডি বাই ডি ডিভি ডি ডিভি বা অফ পিভি ইজ ইকাল টু ডি ডিভি অফ কে। और ইউভি মেথডে আমরা ডিফারেন্সিয়েটটা যদি অ্যাপ্লাই করি পি ইন্টু ডিভি বাই ডিভি প্লাস ভি ইন্টু ডিপি বাই ডিভি। এখানে খেয়াল করো ঢাল হচ্ছে কোনো আনত রেখা অনুভূমিক রেখার সাথে যে কোণ করে তার ট্যানজেন্ট মানকে ঢাল বলে। ঢাল ট্যান ইজ ইকাল টু ওয়াই বাই এক্স। তাহলে ওয়াই অক্ষ বরাবর যেহেতু পি এবং এক্স অক্ষ বরাবর ভি, তাহলে পি বাই ভিটাই হচ্ছে ঢাল। তাহলে আমরা এখান থেকে চেষ্টা করব কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0, তাহলে ডিবি বাই ডিবি হচ্ছে 1, তাহলে পি প্লাস বি ইন্টু ডিপি বাই ডিভি ইজ ইকাল টু 0। খেয়াল করো বি ইন্টু ডিপি বাই ডিভি ইজ ইকাল টু মাইনাস পি, দেয়ারফর ডিপি বাই ডিভি ইজ ইকাল টু মাইনাস পি বাই বি। এই ঢালটাকে আমরা এ মান ধরে নিই, এ মান সমান সমান মাইনাস পি বাই ভি। শিক্ষার্থীরা এটি ছিল হচ্ছে সমষ্ণ রেখার ঢালের একটা ইকুয়েশন পেলাম। এবার রুদ্ধতাপীয় রেখা, রুদ্ধতাপীয় রেখার ক্ষেত্রে বয়লের সূত্রটা সংশোধিত রূপ ছিল হচ্ছে পিবি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আবার আমি আর লিখলাম না, এখান থেকে তোমরা ফলো করো। তাহলে ভি এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরীকরণ করে আমরা পাই পিবি টু দি পাওয়ার গামা। তাহলে একইভাবে পি ইন্টু বি টু দি পাওয়ার গামা প্লাস বি ইন্টু
বি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি বাই ডিভি। তাহলে এক্স টু দি পাওয়ার এনকে আবার ডিফারেন্সিয়েট করলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে দেখো পাওয়ারটা বাইরে চলে আসবে, পি গামা ইন্টু বি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান প্লাস বি টু দি পাওয়ার গামা ইজ ইকাল টু ডিপি বাই ডিভি। তোমরা খেয়াল করো और बी गामा डीपी बाई डीवी इज इक्वल टू माइनस पी गामा बी टू द पावर गामा माइनस वन और डीपी बाई डीवी इज इक्वल टू माइनस पी गामा बी टू द पावर गामा माइनस वन बाई बी टू द पावर गामा। जेहेतु बेज एक ताहले आमरा पी गामा इंटू बी टू द पावर गामा माइनस वन माइनस गामा 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 कैंसिल माइनस पी गामा बी टू द पावर माइनस वन इज इक्वल टू माइनस पी गामा बाई बी टू द पावर माइनस वन माने भि बाई भि। ताहले समान समान माइनस गामा इंटू माइनस पी बाई भि और बाम पाशे आमार डीपी बाई डीवी এই ডালটাকে আমরা m2 ধরি, তাহলে m2 সমান সমান গামা মাইনাস পি বাই ভি। তোমরা দেখছো এটা হচ্ছে সমষ্টি রেখা ডাল ছিল m1, তাহলে এর পরিবর্তে আমরা m1 লিখলাম। তাহলে সমষ্টি রেখা ডালের সঙ্গে গামা গুণ করলেই আমার রুদ্ধতাপীয় রেখা ডালের সমান হচ্ছে, তাই বলা যায় সমষ্টি রেখার ঢাল রুদ্ধতাপীয় রেখার ঢাল সমষ্টি রেখার ঢাল অপেক্ষা গামা গুণ খাড়া। তাহলে শিক্ষার্থীরা এতটুকুই তোমরা অনুশীলন করতে থাকো। পরবর্তীতে আমরা তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্র এবং গাণিতিক কিছু সমস্যা নিয়ে অনলাইন ক্লাসে আমরা আবার হাজির হব। ততক্ষণে তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।